শীত বাংলাদেশে পর্যটনের প্রধান মৌসুম। দেশি বিদেশি পর্যটকদের ঢল নামে কক্সবাজার সৈকত রিসোর্ট, হিল ট্রাক, সিলেটের চা বাগান, সুন্দরবন সহ বিভিন্ন গন্তব্যে। কিন্তু বাড়তি চাপ সামাল দিতে রিসোর্ট ও ট্যুর অপারেটরদের প্রস্তুতি কি? নিরাপত্তা, পরিবহন পরিষেবা সবই কি পর্যটকদের জন্য প্রস্তুত রয়েছে? এসব বিষয় মাথায় রেখে আজ আমরা আলোচনার বিষয় নির্ধারণ করেছি বাংলাদেশ পর্যটন শিল্প বিকাশ, সমস্যা ও সম্ভাবনা। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন বিজনেস টাইমস। আপনাদের সঙ্গে আছি আমি ডানা ইসলাম। দর্শক, আমাদের আলোচনার বিষয়বস্তু এগিয়ে আমাদের সঙ্গে দুজন সম্মানিত অতিথি রয়েছেন, পরিচয় করে দিতে চাই তাদের সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন খবিরউদ্দিন আহমেদ, প্রতিষ্ঠাকালীন সভাপতি, ট্যুরিজম রিসোর্ট ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন। এরপর রয়েছেন জিয়াউল হক হাওলাদার, জেনারেল ম্যানেজার, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। আমি যেমনটা বলছিলাম যে শীত বাংলাদেশে পর্যটনের প্রধান মৌসুম। দেশি বিদেশি পর্যটকদের ভিড় জমে আমরা ধারণা করা যাচ্ছে এই সময়টিতেই। তো এই যে বাংলাদেশের পর্যটন শিল্প যেটাকে আমরা বলি, সবচেয়ে বড় কোন সমস্যার সম্মুখীন হচ্ছে বলে এই বর্তমান সময়ে কি মনে করছেন? প্রথমে প্রশ্ন রাখতে চাই খবিরউদ্দিন আহমেদ আপনার কাছে। মানে প্রশ্নটা কি ছিল? বাংলাদেশের পর্যটন শিল্পে বর্তমান কি কি সমস্যার সম্মুখীন হচ্ছে? কি সমস্যা? পর্যটন শিল্পের অন্যতম প্রধান যে সমস্যা সেটি হলো বাংলাদেশ সরকার এটিকে ঠিকভাবে লালন পালন করছেন না। এটি একটা বড় সমস্যা। এই সমস্যা ত্বরান্বিত করার জন্যে যে জিনিসগুলো বেশি দরকার সেটি হচ্ছে আমাদের যে বিদেশি গেস্ট আসে, এই বিদেশি গেস্টদের যে এয়ারপোর্টের যে ভিসা সিস্টেম থেকে আরম্ভ করে তাদেরকে এন্টারটেন থেকে আরম্ভ করে ওইটা প্রপারলি হচ্ছে না। এটা দীর্ঘদিন ধরে, এখন যে তা না। নিরাপত্তা কতটুকু নিশ্চিত হয়েছে? নিরাপত্তাটা করছে। আমি বলবো আমরা যারা রিসোর্ট ওনার্স আছি, মানে প্রচুর রিসোর্ট হয়েছে, এ জায়গায় কিন্তু কোনো দুর্ঘটনা ঘটছে না বললেই চলে। হ্যাঁ, নিরাপত্তা আছে, আমাদের টুরিস্ট পুলিশটাও যেখানে যেখানে আছে তারা কাজ করছে, এটা আছে। কিন্তু দেখা যাচ্ছে যে যে সমস্ত জায়গা টুরিস্টরা যাচ্ছে ওই জায়গার যে ক্লিনলিনেস এটা একেবারেই নাই। হ্যাঁ, বিভিন্ন জায়গায় সেখানে যাচ্ছে ময়লা পরিষ্কার নেই। এই জিনিসগুলা লক্ষ্য করতে হবে ওই এলাকার সবাইকে, এবার সরকারকে, ডেপুটি কমিশনার বৃন্দ থেকে আরম্ভ করে যারা আছে এবং ট্যুরিজম সেক্টরে যারা আছে, এই ট্যুরিজম বোর্ড বলেন, পর্যটন কর্পোরেশন বলেন, তাদেরকেও এদিকে নজর দিতে হবে, ট্যুরিস্ট পুলিশ সহ সবাইকে। এবার আমি একই প্রশ্ন জিয়াউল হক হাওলাদার আপনার কাছেও রাখতে চাই। এই যে পর্যটন শিল্প সবচেয়ে বড় কোন কোন সমস্যার মুখোমুখি হচ্ছে, এটাকে কি বলবেন? নিরাপত্তা, পরিবহন, নীতিমালা নাকি ব্র্যান্ডিং, কোনটা? আসলে আমি বলতেছি যে সমস্যা আছে, আমি সম্ভাবনার কথাই বলছি। সমস্যা যেখানে থাকে সম্ভাবনা থাকবে এবং আমরা সমস্যা আইডেন্টিফাই করেছি, সমাধানও করছি। এরকম না যে শুধু সমস্যা হচ্ছে আমরা সমাধানের পথ নিচ্ছি না, তা না। আমরা আমাদের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, তার অধীনস্থ বাংলাদেশ পর্যটন কর্পোরেশন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, যাদের ম্যান্ডেট হলো পর্যটন উন্নয়ন করা, তারা মিলে কিন্তু আমরা স্থানীয় প্রশাসন, জেলা প্রশাসন এবং অন্যান্য যে আমাদের সংশ্লিষ্ট দপ্তর, পরিদপ্তর এবং মন্ত্রণালয়গুলো আছে তাদের সাথে নিবিড়ভাবে সমন্বিতভাবে কাজ করার চেষ্টা করছে। কারণ একটি পর্যটন গন্তব্য উন্নয়নের জন্য শুধু একটা মিনিস্ট্রি কাজ না, বিভিন্ন মিনিস্ট্রি ইনভলভমেন্ট থাকে। সেই ক্ষেত্রে ধরেন আমাদের অর্থ মন্ত্রণালয়ে আমরা অর্থ পাই এবং সেখানে স্থানীয়, আপনি নিরাপত্তার কথা বললেন, সেখানে আমরা ট্যুরিস্ট পুলিশদেরকে ডেপ্লয় করেছি। ট্যুরিস্ট পুলিশরা জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ করছে এবং পর্যটকরা নির্বিঘ্নে খুব সুনিশ্চিতভাবে কিন্তু তারা মুভমেন্ট করতে পারছে। কারণ টুরিস্ট পুলিশ গাইডে কাজ করছে, সেখানে পর্যটন কর্পোরেশন বিভিন্ন পরিষেবা দিয়ে থাকে, আবাসন, আহার এবং যোগাযোগ ব্যবস্থা সহ বিভিন্ন পরিবহনের ব্যবস্থা করে থাকে এবং আমাদের ট্যুরিজম বোর্ড মার্কেটিং প্রচারণা করছে। তো সমস্যা আসলে এটা একটা ব্যবসা, এটা হলো শিল্প, তাই না? শিল্প যখন আপনি উন্নতি করতে চান, এভরিডে ইউল ফেস ডিফারেন্ট টাইপস অফ চ্যালেঞ্জ। এরকম না যে চ্যালেঞ্জ নেই, কারণ পর্যটন শিল্প সবচেয়ে বেশি ডেলিকেট একটা ইন্ডাস্ট্রি। সামান্য একটু নেগেটিভ প্রচারণা সামান্য একটু ঘটলেই কিন্তু একটা নেগেটিভ বার্তা চলে যায়, অনেক বেশি বিস্তৃত ঘটে। তো এই বিষয়গুলো নিয়ে আসলে প্রতিনিয়ত আমাদের মিটিং হয় এবং আমাদের জেলা পর্যটন কমিটি আছে, আমাদের মন্ত্রণালয় প্রতিনিয়ত প্রতি মাসে মিটিং হয় এবং অন্যান্য যে সংশ্লিষ্ট দপ্তর, পরিদপ্তর যাদের সংশ্লিষ্ট তাদের নিয়ে কাজ করছে। যেখানেই প্রবলেম সেখানে কিন্তু সলিউশন দেওয়ার চেষ্টা করছে। এভরি প্রবলেম হ্যাজ এ সলিউশন। তো আমরা মনে করি যে প্রবলেম উইল আইডেন্টিফাই এবং
আমরা অ্যাকর্ডিংলি আমরা সলিউশন দিচ্ছি। তো যেটা হলো যে নীতিমালার কথা বলে, নীতিমালা অবশ্যই আমাদের 2010 সালে পর্যটন উন্নয়ন নীতিমালা আছে, সেখানে ইকো ট্যুরিজম, টেকসই পর্যটন উন্নয়নের কথা বলেছে। আমাদের আইন আছে এক্সক্লুসিভ ট্যুরিস্ট জোন এবং ট্যুরিজম প্রটেক্টেড এরিয়া, অর্থাৎ পর্যটন সংরক্ষিত এলাকা আইন, যেখানে যাতে করে ইকো ট্যুরিজম হয়, পর্যটন যে আকর্ষণগুলো ক্ষতি না করে, এবং এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি ট্যুরিজম উন্নয়নের জন্য কিন্তু সরকার বরাদ্দ দিয়েছে এবং পর্যটন কর্পোরেশন বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে, যাতে করে সেখানে টেকসই অবকাঠামো সৃষ্টি হয়, পরিবেশের ক্ষতি না, ক্যারিং ক্যাপাসিটির বাইরে যাতে ট্যুরিস্ট মুভমেন্ট না হয়, এজন্য নতুন নতুন গন্তব্য চিহ্নিত করে সেখানে আমরা ট্যুরিস্টদেরকে ডিসপাস করছি। তো এইভাবে কিন্তু আসলে আমাদের যুগের চাহিদা অনুযায়ী, ট্যুরিস্টদের টেস্ট অ্যান্ড ট্রেন্ড অনুযায়ী কিন্তু আমরা আমাদের পর্যটন আকর্ষণগুলো সাজাচ্ছি। এভাবে আসলে আমরা এগোচ্ছি। শীতকালীন মৌসুমে পর্যটন, শীতকালীন যেহেতু পর্যটক মৌসুম আমরা বলেই থাকি, সামনে রেখে সার্বিক প্রস্তুতি কতটা সম্পূর্ণ হয়েছে? অবশ্যই, যে আমাদের জানেন যে হোটেল, মোটেল, রিসোর্ট যারা তাদের সেবা দিয়ে থাকে, শীতকালে কিন্তু তাদের একটা পিক সিজন এবং তাদের অকুপেন্সি রেট খুব হাই হয়, দেখা যায় যে 80-90% রুম বুকিং হয়ে থাকে। সেখানে তারা সবসময়, তার যেহেতু অফ সিজনে একটু কম, তারা করে কি তখন রিপেয়ার, রিনোভেশন করতে থাকে, রুমগুলোর অ্যামিনিটিসগুলো ইমপ্রুভ করে থাকে, তখন তারা বিভিন্ন অফার দিতে থাকে। দেখা গেলো যে ফ্যামিলিদের জন্য তারা বিভিন্ন রুমের ভিতরে বিভিন্ন ফুড বাস্কেট, বিভিন্ন ফুল সহ, এবং রুমের যে পরিপাটি, এবং তারা যাতে সহজে অ্যামিনিটিসগুলি পেতে পারে, তারা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট পায়, এই জন্য হোটেলগুলো সেরকমভাবে তারা পরিষেবা দিয়ে যাচ্ছে। এবং রিসোর্ট, আমাদের জনাব খুবরুদ্দিন সাহেব, তিনি একটা রিসোর্টের মালিক, তিনিও শীতকালে মানে বিভিন্ন ধরনের সেবা দিয়ে, ডিসকাউন্ট সেবা দিয়ে থাকেন, অন্যান্য সেবা দিয়ে থাকেন। এছাড়া যাতে করে টুরিস্টরা ইজিলি যেতে পারে গন্তব্যে, কারণ তার যে যাতায়াত ব্যবস্থাটা যদি নির্বিঘ্ন হয়, তিনি শুধু হ্যাপি, গেস্ট হ্যাপি। এই জন্য সেই সময় কিন্তু আমাদের যে ট্রাফিক মুভমেন্টগুলো কিন্তু আমাদের টুরিস্ট পুলিশ সহ আমাদের যে জেলা পুলিশ আছে তারা কিন্তু নিয়ন্ত্রণ করে, এবং তারা গন্তব্যে যাতে টুরিস্টবাহী যে কার, বাস আছে, স্টিকার থাকলে তারা প্রায়োরিটি দেয়, এটা একটা বড় বিষয়। তারপরে টুরিস্টদেরকে কিন্তু যাতে করে তারা যেমন কোনো ধরনের দুর্ঘটনার শিকার না হয়, এজন্য তার বিভিন্ন ওয়ার্নিং সিস্টেম আছে, ডুজ অ্যান্ড ডোন্টস আছে, কী করতে হবে, কখন সাগরে নামতে হবে, কখন নামা ঠিক হবে না, এই বিষয়গুলি করে। এবং তারা বলে যে ম্যাপ আছে যে কোন জায়গায় কী হবে, এবং যারা সোলো ট্যুরিস্ট অর্থাৎ এককভাবে যায়, তার শুধু ট্যুরিস্ট ম্যাপ নিয়ে যায়, এবং তার ইনস্ট্যান্ট যাতে বুকিং পেতে পারে, রুমের সিট পেতে পারে, রুমের তার অন্যান্য যে কি বলে আবাসন সুবিধা দিতে পারে, সেটার জন্য কিন্তু জেলা প্রশাসন একটা ভিজিলেন্ট টিম আছে, সেই ভিজিলেন্ট টিমে পর্যটন কর্পোরেশন, বিটিভি যারা সদস্য থাকে, তারা কাজ করে থাকে। ধন্যবাদ আপনাকে। আমি আবারও যেতে চাই জনাব খবিরউদ্দিন আহমেদ, আপনার কাছে আমি একই প্রশ্ন আপনার কাছেও রাখতে চাই। শীতকালীন পর্যটন মৌসুমে যেহেতু আপনি রিসোর্ট মালিক বলছিলেন, তো এক্ষেত্রে আপনাদের কিরকম সুযোগ সুবিধা আপনারা পর্যটকদেরকে দিচ্ছেন? আমি কিন্তু আপনার শীতকালীন এবং শীতকালীন না, দুটো নিয়ে আমি উত্তর দিয়ে আবার সঠিক বলে আমি মনে করছি না। কারণ আমরা আপনার করোনার পরে শীতকালীন ছাড়াও কিন্তু আমরা প্রচুর গেস্ট পাচ্ছি। শীতকালে একটু বেশি হয়, কিন্তু শীতকালে তার আগেও আমরা গেস্ট পাচ্ছি। তো এই গেস্ট পাওয়ার ফলে আমাদের যে প্রবলেমগুলো হয়, যেটা আগে প্রথমে আপনি কোশ্চেন করছিলেন, উত্তর শেষ না করতে আপনি অন্য প্রশ্নে চলে গেলেন, যে আমাদের সমস্যাগুলি কোথায়। সমস্যাগুলিটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। আজকে আপনি সারা বিশ্বের অন্য দেশের দিকে তাকান, মালয়েশিয়ার দিক তাকান, থাইল্যান্ডের দিক তাকান, সিঙ্গাপুরের দিক তাকান, ফিলিপাইনের দিক তাকান, যেগুলো আমাদের আশেপাশের দেশ, এরা এত বেশি তাদের ডেভেলপমেন্ট হয়েছে, এত বেশি এই সেক্টর থেকে তারা ইনকাম করতেছে, এত বেশি ট্যুরিস্টরা শুধু এশিয়ান না, তারা ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, এই সমস্ত জায়গার তাদের দেশে ওই সমস্ত গেস্ট আসছে। সেটা আসছে কী করে? করোনার পরে দেখা যাচ্ছে যে মানুষজন কিসের প্রতি আগ্রহী হয়? প্রত্যেকটা মানুষ চায় সুস্থ থাকতে, স্বাস্থ্য ভালো থাকতে। তো ট্যুরিজমের একটা চেঞ্জ হয়ে গেছে অলরেডি। মানুষ চায় এখন গ্রিন ট্যুরিজম, ইকো ট্যুরিজম, এবং যেখানে আসলে স্বাস্থ্য ভালো হয়, যেখানে আসলে রিচার্জ হয়, এমন জায়গা খোঁজে। তো ওই সমস্ত জায়গায় যারা যায়, তারা এয়ারপোর্টে নামার পরে তারা সুন্দর একটা বাস, সুন্দর একটা কার, মানুষ ওয়েলকাম করছে, এয়ারপোর্টে কোনো ডিস্টার্ব নাই, কুইক ভিসা, এভরিথিং তারা পাচ্ছে। এই জন্য তারা ওই সমস্ত দেশকে পছন্দ করছে। নামার পরে দেখা যাচ্ছে যে ধরেন আমাদের যে রোডগুলা, আমাদের হাইওয়েগুলা প্রচণ্ড ভালো, কিন্তু এই যে বিশেষ করে রিসোর্ট হচ্ছে ট্যুরিজমের প্রাণ। আজকে দেখেন বাংলাদেশে হাজার হাজার রিসোর্ট তৈরি হয়েছে, কিন্তু এই রিসোর্টগুলো কোথায়? রিসোর্টের ডেফিনেশন কি? বাংলাদেশ সরকারকে দিয়ে একটা ডেফিনেশন আমি বানাইছি, একটা রুল আমি তৈরি করাইছি, আমি নিজেই জোর করে করাইছি। সেখানে কি বলা আছে? সেটা হচ্ছে শহর থেকে দূরে হতে হবে। কেন দূরে হতে হবে? এই যে দেখেন যে বিশ্বের যত দেশগুলো আছে, তার যে দেশগুলোর যে কত মেন সিটি আছে, ঢাকা সিটির অবস্থানটা কোথায়? পরিবেশের
তার নাকের ভিতরে আপনার কি যাচ্ছে না যাচ্ছে আপনি বুঝছেন। সবাই চায় গ্রামগঞ্জে একটা নিরিবিলি জায়গা, একটা ভালো জায়গা, পাহাড়ের পাশে, নদীর পাশে, বিভিন্ন জায়গায় যাচ্ছে মানুষ। তো এইটা হচ্ছে ডেফিনেশনটা ওইভাবে হয়েছে, রিসোর্ট হইতে হবে শহর থেকে কিছু দূরে, যেখানে কোনো পলিউশন থাকবে না, অনেক ভিড় থাকবে না, এমন জায়গা। তো এমন জায়গায় যেতে হলে মানুষ কি চায়, যে যাবার সময় স্মুথলি চলে যেতে চায়। এই স্মুথলি যাওয়ার জন্য দেখা যাচ্ছে যে একটা মেন রাস্তা থেকে 20 কিলো, 10 কিলো, 30 কিলো এতটুকু রাস্তা, ওইখানে একটা ছোট্ট ব্রিজ দরকার, ব্রিজটা সরকার দিচ্ছে না। রাস্তা আঁকা বাঁকা ভাঙ্গা, এগুলো সরকার করছে না। এই জিনিসগুলা, যেমন ট্যুরিজম মিনিস্ট্রি, আমাদের বর্তমান যিনি সচিব মহোদয় আছেন, উনি প্রচণ্ডভাবে অ্যাক্টিভ, কিন্তু উনি অ্যাক্টিভ একা থাকলে তো হবে না, এটা আরও 12টা মন্ত্রণালয়ের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আজকে একটা রাস্তা তৈরি করতে হবে, আমাদের মন্ত্রণালয় থেকে চিঠি দেওয়া হচ্ছে, কিন্তু অন্ত মন্ত্রণালয়ের দাম দিচ্ছে না। তাহলে দেখা যাচ্ছে একটা ইনভেস্টার, সে 1000 কোটি টাকা, 100 কোটি টাকা, 2 কোটি টাকা, 5 কোটি টাকা দিয়ে একটা এস্টাবলিশমেন্ট তৈরি করছে, কিন্তু সরকারের এই সমর্থন না দেওয়ার ফলে সেটা কিন্তু হচ্ছে না, যে কারণে অনেকে ব্যবসা ছেড়ে চলে যাচ্ছে। অথচ ব্যবসা ছাড়লে কি হচ্ছে, যে ইনভেস্ট করছে সে তো ইনভেস্টই করছে, কিন্তু ইনভেস্ট করার ফলে দেখা যাচ্ছে একটা রিসোর্টে মিনিমাম, ছোট্ট রিসোর্ট হলেও 25-30 জন, বড় তো অনেক। হ্যাঁ, এই যে এমপ্লয়মেন্টগুলো হচ্ছে না, সেই তো এমপ্লয়মেন্ট লস হচ্ছে। একই সাথে ওই জায়গার যে সমস্ত আশেপাশে যে ঘর বাড়ি আছে, তারা ওই জায়গার যে সবজি বানাচ্ছে, তারা অন্য কিছু তৈরি করতেছে, একজন ভ্যান চালাচ্ছে, একজন রিক্সা চালাচ্ছে, এগুলোর থেকে তারা ইনকাম করতেছে। এই জিনিসটা যদি সরকার ভালোভাবে উপলব্ধি করতে পারে, তাহলে এই সেক্টরকে দাম দেবে। আমি একটু কথা বলবো বেশি যোগ বিয়োগ করে, কারণ আমি এই শিল্পের সাথে দীর্ঘদিন ধরে জড়িত। আমি বলবো যে আমি শিল্পের সাথে ব্র্যান্ডেড, আমি সব কিছুর সাথে আমি যোগ থাকি। সেক্ষেত্রে আমার একটা বক্তব্য আছে, যেখানে আমি সাফার করছি। আমি নিজে ফাউন্ডার প্রেসিডেন্ট, ট্যুরিজম রিসোর্ট ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন, ফাউন্ডার প্রেসিডেন্ট অ্যান্ড অ্যাডভাইজার। এই শিল্পটা বাংলাদেশে এখন সবচেয়ে বেশি ডিপেন্ড করতেছে রিসোর্টের পরে, কারণ রিসোর্ট এখন আপনি জানেন সব জায়গায় রিসোর্ট। মানুষজন এই রিসোর্ট এখন শুধু শীতকাল না, শীতকাল ছাড়াও মানুষ যাচ্ছে, শুধু যে বেড়াতে যাচ্ছে তা না, কনফারেন্স হচ্ছে, সেমিনার হচ্ছে, এভরিথিং। তো এটার ফলে কিন্তু বিয়ে পর্যন্ত মানুষজন 200 লোক নিয়ে বিয়ে শাদী করতেছে। তো এই যাওয়ার জন্য যে সিস্টেমগুলো ঠিক করতে হবে, না করার ফলে এটাকে উন্নয়নের জন্য সবচেয়ে আজকাল অ্যাসোসিয়েশন আছে, ট্রেড বডি আছে। এই ট্রেড বডি, আমি একটা সংগঠন করতাম, ইয়ুথ জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল, আমি জাতীয় সভাপতি ছিলাম বাংলাদেশের, সারা বিশ্বের ভাইস প্রেসিডেন্ট ছিলাম, একাধিকবার 4 বছর বিশ্বব্যাপী নেতৃত্ব দিয়েছি। সেখান থেকে আমি কি শিখেছিলাম সেই জিনিসটা আমার বলা দরকার একটু। আমার মনে হয় এটা প্রাসঙ্গিক। আমরা আবারও ফিরবো আপনার প্রসঙ্গে, তবে একটি বিরতির পরে। আচ্ছা, থ্যাংক ইউ। দর্শক, এ পর্যায়ে নিয়ে নিচ্ছি একটি বিরতি, ফিরে আসছি বিরতির পরে, সঙ্গেই থাকুন। বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমরা ফিরে যাচ্ছি আমাদের আলোচনায়। আমি যেতে চাই জনাব খবিরউদ্দিন আপনার কাছে। আপনি যেমনটা বলছিলেন তেমনটা সেটাও শুনতে চাই, এবং একই বিষয় আপনার কাছে জানতে চাই, রিসোর্টগুলোর সম্প্রসারণ। আমি বিশ্বাস করতে পারছিলাম না তখন যদি বিজ্ঞাপন আসলো। আমি একটু ভিন্নভাবে আজকে একটু কথা বলবো। আমি যেটা বলতে চাচ্ছি যে আমার এই সেক্টরে আমার আগমনের পরে আমি কি করলাম। আমি আমার জেসিআর কথা বলছিলাম। জেসিআর কথা এই জন্যই বলছিলাম, ওখান থেকে আমি একটা শিক্ষা গ্রহণ করছি। সেই শিক্ষা গ্রহণের 1 নম্বর ছিল সেলফ ডেভেলপমেন্ট ফর ন্যাশনাল ডেভেলপমেন্ট। পরবর্তীতে যে জিনিসটা আজকে আমি টক শোতে এখানে আসছি, যে টক শোতে আসার অন্যতম কারণ কি, সেটা আমি ওখান থেকে শিখছিলাম। যে গভর্নমেন্টই থাক না কেন, সেই গভর্নমেন্ট কি করে সমাজের উন্নয়নের জন্যে, দেশের উন্নয়নের জন্যে কোন কাজগুলো ঠেকে আছে, কোন কাজগুলো যে কোনো কারণেই হোক, কোনো সরকারি কর্মকর্তার কারণে হোক, কোনো প্রাইভেট লোকের কারণে হোক, বা কোনো অ্যাডভাইজার বা কেউ ওই জিনিসটা লক্ষ্য করছে না, তাকে ওইদেরকে বোঝাই দেওয়া, তাকে ধরা, করা যে প্লিজ ডু দিস। এটাই মেন কাজ। এই প্রসঙ্গে আমি একটি কাজ এইটা করতে আসি। আমি একটা যে কাজ করেছি, যে এসে প্রথম দেখলাম যে রিসোর্ট তখন কেবল শুরু হয় নাই, প্রথম রিসোর্ট শুরু হচ্ছে, অথচ রিসোর্টই এখন সারা বিশ্বের মেন ব্যবসা। তখন মনে করলাম যে রিসোর্টের একটা বিধি তৈরি করা দরকার। একটা বিধি তৈরি করার জন্যে আমি সর্বশক্তি নিয়োগ করে, আপনাদের মাধ্যমে বিভিন্ন বক্তৃতা করে, বিভিন্নভাবে সরকারকে দিয়ে আমি অ্যাবল হয়েছিলাম একটা বিধিমালা তৈরি করতে। সে যে বিধিমালাটা হয়েছিল, যে ইয়েটা সৃষ্টি হয়েছিল, এই জিয়াউল হক সাহেবই আমাকে ড্রাফটটাও করে দিয়েছিল। তো সেইটা রিসোর্টের যে ইয়েটা বিধিমালা হওয়ার পরে, বিধিমালাগুলো কি কার্যকর হয়েছিল, সেটাই আমি আসতেছি। সেটা কার্যকরের জন্যে আমি মন্ত্রণালয়কে দিয়ে করার পরে প্রত্যেক ডেপুটি কমিশনারকে দিয়ে চিঠি দেয়। ডেপুটি কমিশনার যখন চিঠি পেল, পাওয়ার পরে তারাও কার্যক্রম শুরু করলো। ঠিক সেই মুহূর্তে বাংলাদেশে আমাদের যেটা হয়, যে আমরা যে কোনো কিছু সংগঠন করতে গেলে আমাদের একাধিক দল হয়, দল হওয়ার পরে তাদের নিয়ে বাধা হয় আসল কার্যক্রমে পড়ে থাকে।
কিন্তু এই যে জিনিসটা আমি একটু ঘুরে কথাটা বলবো, একটু কাইন্ডলি শুনবেন, যে এই ট্রাপ ট্যুরিজম রিসোর্ট ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, এইটা তৈরির পরে বাংলাদেশে আমি যে কথাটা বললাম, একাধিক সেমিনার, সিম্পোজিয়াম, কনফারেন্স করে কিভাবে সারা বিশ্বে এই রিসোর্ট পরিচালিত হচ্ছে, কিভাবে সম্ভাবনা, সব কিছু বলা হয়েছে সব জায়গায়। আপনাদের মাধ্যমে বেশি বলেছি, বিভিন্ন টকশো শুধু না, বিভিন্ন নিউজের মাধ্যমে, কনফারেন্সের মাধ্যমে এগুলো হওয়ার প্রয়োজন হয়ে গেল। তখন যখন স্টাবলিশড একটি অ্যাসোসিয়েশন তৈরি হলো, তখন দেশের আনাচে কানাচে থাকা যে সমস্ত রিসোর্টগুলা তাদের লাইসেন্স ছিল না, তাদের নিয়ম নীতির মধ্যে ছিল না, তাদের নিয়ম নীতির মধ্যে আসা শুরু করলো। সেই সময় আমাদের রিসোর্টের মধ্যে আমি বলবো যে তৎকালীন আমাদের যে উপদেষ্টা ছিলেন, হ্যাঁ, সেই তৎকালীন উপদেষ্টা ভদ্রলোকের নাম কি, দরবেশ নামে পরিচিত, উনি এর ভিতরে ইন্টারফেয়ার করে নেতৃত্ব লোককে ঢোকা যে এটাকে একটা ডিস্টার্ব করে এটাকে একজন প্রশাসক নিয়োগ করলো। সেই প্রশাসক নিয়োগের ফলে সেই প্রায় 2.5 বছর আগে প্রশাসক 6 মাস পরে সে তার সুবিধা মতো যেহেতু সে রেজাল্ট দিতে পারলো না, তখন সে বললো এটা বাতিল করা যাইতে পারে মিথ্যা কথা দিয়ে। সেই বাতিল করা যাইতে পারে যখন হলো, তখন আমরা দরখাস্ত করলাম যে উনি এটা অন্যায়ভাবে করছে। তখন ওনার কথাটা টিকলো না, কিন্তু এইটে আজ 2.5 বছর ধরে পড়ে আছে। বারবার নোটিশ দেয়, নোটিশ দিয়ে ওটাকে আবার বলে যে আজকে ডিজি সাহেব আসতে পারবে না, এইটা। আমার বক্তব্য এইটা, যারা মিড লেভেল অফিসার, ডাইরেক্টর জেনারেল অফিসার, ডেপুটি সেক্রেটারি জেনারেল অফিসার, একটা ফাইল কি 2.5 বছর পড়ে থাকতে পারে না। তারপরে এত বড় একটা গুরুত্বপূর্ণ, আজকে ট্যুরিজম বিশ্বের সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট সেক্টর এটা। অনেক দেশে 30-40% জিডিপি আছে, আমাদের দেশে 3+ আছে, প্রায় 4। তো এই এত বড় একটা ইম্পর্ট্যান্ট সেক্টরকে সেখান থেকে ট্যাক্স, ভ্যাট এবং ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন এটার প্রপার করবে। যেহেতু রিসোর্ট মালিকরা অত্যন্ত ভদ্র, তারা কিন্তু সুন্দরভাবে চালা যাচ্ছে, কিন্তু তাদের হোটেল লাইসেন্স তাদের থাকার কথা না, আইনগতভাবে রিসোর্ট লাইসেন্স। তো রিসোর্ট অনেকগুলো হয়েছে, অনেক হয় নাই। তো এ ব্যাপারে আমি আমাদের যে মাননীয় অ্যাডভাইজার, অত্যন্ত প্রচণ্ড একজন ভালো লোক, উনি সব দিক দিয়ে সব কিছু করেন। উনি আমাদের ট্যুরিজমের অ্যাডভাইজার, উনি আমাদের কমার্স মিনিস্ট্রির অ্যাডভাইজার, কিন্তু ওনার নোটিশ পর্যন্ত নিচ থেকে আসছে না। আমি আগে একবার বলেছি, আমি এই ডিরেক্টর জেনারেল যিনি এই সেক্টরের আছে কমার্স মিনিস্ট্রির কাছে, তার কাছে এই সমস্ত বাংলাদেশের রিসোর্ট মালিকদের পক্ষ থেকে অনুরোধ করতে চাই যে এটা ফয়সলা করে নতুন একটা কমিটি করে দেওয়ার ব্যবস্থা করার জন্য অনুরোধ করব। নইলে এদেশের ট্যুরিজম শিল্প অনেকটা ধ্বংসের পথে চলে যাবে। এটা আমার আবেদন, অন্য কিছু না। এটা হচ্ছে এ বিষয়ে আবেদন। এরপরে কি আমি অন্য পয়েন্টে আলাপ করবো? আমি আবারও আসবো আপনার কাছে, তবে এবার আমি প্রশ্ন রাখতে চাই জিয়াউল হক হাওলাদার আপনার কাছে। বাংলাদেশের পর্যটক শিল্পের বর্তমান অবস্থা, বৃদ্ধির হার কি আশাব্যঞ্জক? জি, আশাব্যঞ্জক। আপনি জানেন যে আমাদের 2024 সালের যে ডেটা, মানে সেখানে 6,60,000 পর্যটক, তার আগের বছর 6,30,000 বাড়ছে। এটা ক্রমণে বাড়ছে, কারণ বাংলাদেশে ধরেন বিজনেস ট্যুরিস্ট আসছে এবং লেজার ট্যুরিস্ট সংখ্যা বাড়ছে, কারণ আমাদের স্ট্যাটিস্টিক্যাল যে বিষয়গুলো আমাদের ট্যুরিজম বোর্ড এবং আমাদের ব্যুরো অফ স্ট্যাটিস্টিক তারা মিলে করছি। বাংলাদেশের ডোমেস্টিক ট্যুরিস্ট বেশ আশাব্যঞ্জক, কারণ আপনি জানেন যে অ্যারাউন্ড 2 কোটির মতো হয়ে যাচ্ছে। কারণ বাংলাদেশের মানুষ এখন ভ্রমণ করতে পছন্দ করে। আগে যেমন একটা লম্বা ছুটি পেলে তারা বিভিন্ন আত্মীয়দের বাড়িতে বেড়াতে যেত, এখন তারা কোনো একটা ডেস্টিনেশনে যায়, কোনো একটা গন্তব্যে যায়, ফ্যামিলি ভ্যাকেশনে যায়। এটা একটা পজিটিভ দিক, কারণ আমাদের যে ইউএন ট্যুরিজম, আমাদের ফাদার অর্গানাইজেশন বলি পর্যটনের, UNWTO যেটা আগে ছিল, তারা বলছে যে ডোমেস্টিক ট্যুরিজম হলো ওই দেশের পর্যটনের প্রাণ। মানে ডোমেস্টিক ট্যুরিজমটাকে বাঁচিয়ে রাখে, কারণ এই সেক্টরের সাথে আমাদের এখন 14 লক্ষ লোক জড়িত, মানে এমপ্লয়মেন্ট। এটা খুব একটা ভালো, কারণ হোটেলে কাজ করছে, রিসোর্টে কাজ করছে, তারপর রেস্টুরেন্টে কাজ করছে, পরিবহনে কাজ করছে। ইটস আ বিগ সাইন। তা এখন যে সরকার প্রতিনিয়তই চাচ্ছে যে এই মানে পর্যটন শিল্প যাতে করে একটা সামাজিক আন্দোলন তৈরি হয় এবং আমাদের যুব সমাজ যাতে এই সম্পৃক্ততা তাদের বাড়ে এবং তারা যাতে উদ্যোক্তা হয়, বিশেষ করে যে টিকিটিং, এয়ারলাইন্স, ট্যুর অপারেটর, ট্যুর গাইড এবং যে আপনার বিভিন্ন ধরনের ফুড, ইটারি, স্ট্রিট ফুড, যাতে করে দেশি বিদেশি পর্যটকের কাছে তুলে ধরতে পারে এবং স্থানীয় খাবার। এখানে আমি আরো একটি বিষয় সম্পর্কে জানতে চাই, সেটা হচ্ছে আন্তর্জাতিক পর্যটক কি আশানুরূপভাবে বেড়েছে? হ্যাঁ, সেটা বললাম যে 6,50,000 ছিল, এখন 6,60,000, এভাবে কিন্তু বাড়ছে। আমরা যদি ডিসেম্বরে তো চলছে, আমরা জানুয়ারি ফেব্রুয়ারি দিকে এই বছরের ডাটা পেয়ে যাব এবং ট্রেন্ডটা আমাদের মোটামুটি আপার ট্রেন্ড, মানে হলো আমাদের দ্য ভলিউম ইজ লার্জার, হায়ার দ্যান দ্য প্রিভিয়াস ইয়ার, এবং লেংথ ও পৃষ্ঠ বেড়েছে। লেংথ ও পৃষ্ঠ হলো আগে পর্যটকরা ধরেন 2 রাত 3 দিন থাকতো বা এরকম 4 দিন, এখন দেখা যাচ্ছে যে 10-15 দিন, এমনকি কোনো ফ্যামিলি আছে যারা 1 মাস হোল বাংলাদেশ ঘুরছে। আমাদের যত 1400 পর্যটন আকর্ষণ আছে, তার ভিতরে 600 গুলো আছে আর্কিওলজিক্যাল
সাইট, আর্কিও সাইটগুলো তারা দেখতে পছন্দ করে। আমাদের সুন্দরবন, পাহাড়পুর, মহাস্থানগড়, কুমিল্লা ময়নামতি, কান্তজি মন্দির এবং আমাদের যে ঢাকা শহরে যে আমাদের বিভিন্ন হিস্টোরিক্যাল বিল্ডিংগুলো আছে তারা দেখছে। এবং বাংলাদেশে যে মানে হসপিটেবল কান্ট্রি, এটা তারা খুব আনন্দ পাচ্ছে এবং এইটা তারা তুলে ধরছে। এবং দেখেন যে আমাদের ভিতরে যে স্মাইলিং বাংলাদেশ এবং আমাদের সব কিছু একটা গ্রিন, সব কিছু গ্রিনারি আছে, এটা পছন্দ করছে। ট্যুরিস্টদের এক্সপিরিয়েন্স ভালো এবং সবাই কিন্তু খুব ভালো মন্তব্য করছে। তা আমি মনে করি যে আমাদের যে অবকাঠামোগত উন্নয়ন সরকার গুরুত্ব দিচ্ছে এবং আমাদের প্রকল্পগুলো যদি বাস্তবায়ন হয়, আমরা মনে করি সেখানে পর্যটকদের সংখ্যা বাড়বে এবং লেংথ অফ স্টে, অর্থাৎ তারা যত বেশি থাকবে ততই তারা স্পেন্ড করবে, আমাদের ইনকাম বাড়বে। এখন পর্যটক বেশি আসলো কিন্তু ইনকাম কমে গেছে, তা হবে না। পর্যটকরা যাতে করে তাদেরকে আমরা অ্যাক্টিভিটি দিতে পারি, বিনোদন দিতে পারি, যত বিনোদন দেবো ততই আমাদের ইনকাম বাড়বে। এইটার উপর আমরা গুরুত্ব দিয়েছি। ধন্যবাদ আপনাকে। আমি আবারও যেতে চাই জনাব খবিরুদ্দিন আপনার কাছে। বাড়তি পর্যটক চাপ সামলানোর জন্য রিসোর্টগুলো বর্তমানে কি ধরনের বিশেষ প্রস্তুতি নিচ্ছে? বাড়তি চাপ পর্যটক বলতে আমাদের যেমন কক্সবাজার সহ দুই একটা জায়গা ছাড়া বাড়তি পর্যটক নেই, যেটা আছে সেটা সামাল দিতে পারছি, এটা আমার ধারণা। তবে আমি একটু ডিটেলস বলতে চাই যে কোন দিক দিয়ে নতুন আমার একটা আছে যে আমি মাঝে মাঝে আমি ছোটোবেলা থেকে নতুন নতুন দিক দেখে সেদিকে আমি আগাই। যেমন সম্প্রতি যে জিনিসটা আমাদের বর্তমান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাহেব যেটার প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন, উনি স্পোর্টসের প্রতি গুরুত্ব দিয়েছেন, টোটাল স্পোর্টস। সেই টোটাল স্পোর্টসের মধ্যে বিশেষ করে বাংলাদেশে যেটি ইতিমধ্যে খুব একটা বেশি পরিচিত ছিল না, সেটি হচ্ছে গল্ফ ট্যুরিজম। গল্ফ ট্যুরিজম হচ্ছে বিশ্বের সবচেয়ে একটা পশ টাইপ খেলা। এইটি আমেরিকায় 40,000 গল্ফ কোর্স আছে, আমাদের আশেপাশের দেশগুলো আছে, সব জায়গায় গল্ফ রিসোর্ট আছে। তো এই গল্ফ রিসোর্টটা আমাদের দেশে নাই। তো আমাদের দেশে নাই আছে, আমাদের দেশে যে গল্ফ আছে সেটা হচ্ছে আর্মি, মানে আর্মি বেসড, আর্মিরা তৈরি করছে, কিন্তু সাধারণ মানুষও খেলতে যায়, বিভিন্নভাবে মেম্বার হয়। কিন্তু সেইটার পরে উনি যে কথা ইদানিং বলতেছেন, আমার গত 15 তারিখে একটা মিটিং ছিল, সেই মিটিংটা ছিল একটা এজিএম, বাংলাদেশ গল্ফ ফেডারেশন এর একটা এজিএম, অ্যানুয়াল যে এজিএম হয়, সেই এজিএমে আমাদের প্রেসিডেন্ট মাননীয় সেনাপ্রধান উনি যে কথাটা বলেছেন যে গল্ফ ট্যুরিজমে বিশেষ করে ইয়তদেরকে, শুধু ইয়ত নয়, ছোট বাচ্চাদেরকে গল্ফ ট্যুরিজমের ভিতরে আপনারা যদি লক্ষ্য করেন, টেলিভিশনে দেখবেন অন্যান্য দেশে 3 বছরের বাচ্চারাও গল্ফ খেলতেছে। এইটাকে উনি জোর দিয়েছেন যে এটাকে ভালোভাবে পাবলিকলি প্রচার করা, আপনাদের মাধ্যমে বিভিন্নভাবে প্রচার করে এই সমস্ত যদি প্রচার করে এদেরকে যদি গল্ফ খেলানো যায়, তাহলে ইয়তটা যদি খেলে তাহলে ড্রাগ অ্যাডিক্ট থেকে আরম্ভ করে খারাপ কাজ থেকে তারা ঢুকবে না। গল্ফের খেলাটা এমন খেলা, এটা সবচেয়ে বেশি নেশার খেলা, কারণ এই নেশাতে মানুষ স্বাস্থ্য ভালো থাকে, নির্মল বায়ু থাকে, একাধিক লোক করে। যদিও খেলাটা একটু কস্টলি, যদি কস্টলি হলেও একজন গল্ফার যখন খেলছে তার সাথে আরও 3 জন তাকে হেল্প করতেছে, তাদের এমপ্লয়মেন্ট হচ্ছে, প্রো হচ্ছে। এই প্রোরা কিন্তু আস্তে আস্তে খেলতে এই যে সিদ্দিকুর রহমান বলেন, এই জামাল বলেন, এরা প্রোর থেকে হয়েছে, আজকে হিউজ টাকা তারা ইনকাম করছে। কিন্তু এই সাইডটাকে আমরা এক্সপ্লোর করব, এই সাইডটাকে আমাদের স্পোর্টস মিনিস্ট্রি, আমাদের ট্যুরিজম মিনিস্ট্রি অলরেডি আমাদের সচিব মহোদয়কে নিয়ে, আমাদের স্পোর্টস থেকে আমরা লোক নিয়ে আমরা অরুণা রিসোর্ট গল্ফ স্পন্সর করেছিল, এটা বাটা এবং বারবার একটা প্রোগ্রাম করেছিল। সেখানে সচিব মহোদয় বলেছেন মাস্টার প্ল্যানে গল্ফ ট্যুরিজমকে ইন করবেন, উনি সেটা ইনও করতেছেন। এবং আমার বিশ্বাস এই গল্ফ ট্যুরিজম যদি বেশিভাবে প্রচার হয় এবং গল্ফ ট্যুরিজম যদি এগায় যায়, তাহলে বিশ্বের থেকে আমরা প্রচুর গল্ফার পাবো। কারণ গল্ফারদের মেন কাজ হচ্ছে আজকে এক কোর্সে খেলবে, কালকে আর এক কোর্স করবে, এক দেশের থেকে আর এক দেশে যাবে। তো এই গল্ফ ট্যুরিজমটাকে আমি সরকারের কাছে আবেদন করব, এটার জন্য যত সাপোর্ট দেওয়া দরকার, সেটা ফিনান্সিয়াল সাপোর্ট হোক, অন্যান্য সাপোর্ট হোক, এটা দেবে। আর বিশেষ করে অ্যাওয়ারনেস, অ্যাওয়ারনেস যদি করা হয়, গল্ফ ট্যুরিজম এই বাংলাদেশের ট্যুরিজমকে একটা বিশাল কিছু দিতে পারবে। আমরা আবারও এই আলোচনা করব, তবে আরো একটি বিরতির পরে। দর্শক, এই পর্যায়ে নিয়ে নিচ্ছি আরো একটি বিরতি, ফিরে আসছি বিরতির পরে, সঙ্গেই থাকুন। বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন বিজনেস টাইমস। আমরা ফিরে যাচ্ছি আমাদের আলোচনায়। আমি এবার প্রশ্ন করতে চাই জিয়াউল হক হাওলাদার আপনার কাছে। আমি জানতে চাই পর্যটন খাতে নতুন বিনিয়োগ ও রিসার্চ সেক্টরের সম্প্রসারণ ক্ষেত্রে কি কি করা প্রয়োজন বলে আপনি মনে করছেন? জি, আসলে বিনিয়োগ খুবই গুরুত্বপূর্ণ, কারণ যত বেশি বিনিয়োগ হবে তত কিন্তু পর্যটন সেক্টর তার যে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা পৌঁছতে পারবে। আর প্রতি বছর, প্রতি 2 বছর 3 বছর পর কিন্তু উন্নয়ন প্রকল্প দরকার, কারণ
ট্যুরিজম হলো এমন একটা বিষয় যে আজকে যে পর্যটক যেই ডেস্টিনেশন পছন্দ করছে সে ট্যুরিস্ট কিন্তু 2 বছর পর সেটা পছন্দ না করতে পারে। এজন্য আমাকে নতুন নতুন ডেস্টিনেশন কিন্তু করতে হয়, ডেভেলপ করতে হয়। এজন্য আমার উন্নয়ন প্রকল্প দরকার। সরকারি বাজেটে তখন আমরা ডিপিপি করার মাধ্যমে আমরা বাজেট আনি, বাজেটের মাধ্যমে সেখানে মূলত প্রথমে যে পর্যটন শিল্প উন্নয়নের যে 4টা এলিমেন্টস, অ্যাট্রাকশন, অ্যাকোমোডেশন, ট্রান্সপোর্টেশন, ফুড অ্যান্ড বেভারেজ। তা আমাদের অ্যাট্রাকশন যদি আমি ঠিক না করতে পারি, সে কেন আসবে? মূলত আমার অ্যাট্রাকশনের জন্য। এই অ্যাট্রাকশনের কারণেই পৃথিবীর লং হোল্ড অর্থাৎ হাজার হাজার মাইল পাড়ি দিয়ে সে এখানে আসে। যেমন আমি প্রায় বলে থাকি, যেমন আমি যদি বিল গেটসকে বলি, সে খুব ধনী ব্যক্তি, সে যদি বলে যে আমি সুন্দরবন দেখতে চাই, সুন্দরবনকে আমার কাছে নিয়ে আসো, সম্ভব না। হি মাস্ট ফ্লাই। এই কারণে এটা এমন একটা ইন্ডাস্ট্রি যেটা মানে বায়াররা তার কাছে আসে। এই জন্য আমাকে তাকে আনার জন্য আমার কি দরকার? আমার দরকার মানে ট্রান্সপোর্টেশন, সে তার এভিয়েশন গুরুত্ব দিতে হবে, আমার এয়ারপোর্টের উন্নয়ন করতে হবে, আমার রাস্তাঘাট উন্নয়ন করতে হবে। সেখানে সরকার কিন্তু প্রকল্প নিচ্ছে। আমার 3rd টার্মিনাল হচ্ছে, কক্সবাজার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অলরেডি উন্নত করা হচ্ছে এবং আরও এয়ারপোর্টগুলো কিন্তু কাজ চলছে। সেখানে আমাদের কয়েক হাজার কোটি টাকা উন্নয়ন প্রকল্প আছে আমাদের মিনিস্ট্রির। এছাড়া তখন আমাদের অবকাঠামো উন্নয়ন, যেমন অ্যাকোমোডেশন, সেটার জন্য পর্যটন কর্পোরেশন অলরেডি 5টা উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে নতুন নতুন এলাকা। সেটা হলো আমাদের যেমন নিজুম দ্বীপ একটা সুন্দর, সেখানে কিন্তু আমরা ইকো ফ্রেন্ডলি ট্যুরিজম চিন্তা করছি হাতি এবং নিজুম দ্বীপে, কারণ এখানে অনেকগুলো আইল্যান্ড আছে, যাতে করে সেন্ট মার্টিনের উপর প্রেশারটা কমে আমরা যাতে করে ইকো ট্যুরিজম এখানে নিয়ে যেতে পারি। আমার প্রকল্প আছে আপনার নতুন একটা বিচ, আনোয়ারা পার্ক চিটাগংয়ের, চমৎকার বিচ। তাহলে হবে কি আমার অন্য বিচে পতেঙ্গা বা কক্সবাজারের উপর কনসেন্ট্রেশনটা কমে যাবে। এখানে আমরা উন্নয়ন প্রকল্প নিয়েছি। আমরা নিয়েছি এক্ষেত্রে পর্যটন বাড়ানোর সম্ভাবনা আছে। যেমন আমি নিয়েছি আপনার চাঁপাইনবাবগঞ্জ আমের রাজধানী, সেখানে আমার সেখানকার ট্যুরিস্টদের জন্য এবং রিজনাল ট্যুরিস্ট কানেক্টিভিটি বাড়ানোর জন্য সেখানে আমার উন্নয়ন প্রকল্প আছে। আমার আছে আপনার পঞ্চগড়ে আপনার কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, তো সেখানে যাতে ট্যুরিস্টরা ওখানে গিয়ে থাকতে পারে এবং তারা এনজয় করতে পারে, সেই জন্য ওখানে প্রকল্প নিচ্ছে। তো এইভাবে প্রকল্প যদি আমি বাড়ি, সেখানে কিন্তু ট্যুরিস্টদের তারা এনকারেজ ফিল করে যে আমি যাই। আমি আপনাকে উদাহরণ দিয়ে বলি যে আপনি জানেন যে সুসুং দুর্গাপুর একটা জায়গা আছে, দুর্গাপুরে সাদা মাটির পাহাড় বলে একটা চায়না ক্লে আপনার বলে হিল, সেখানে এত চমৎকার জায়গা, সেখানে কোনো ফেসিলিটি ছিল না। পর্যটন কর্পোরেশন সেখানে একটা জাস্ট ওয়াশ ব্লক তৈরি করছে। আশেপাশে যে কমিউনিটি যে ইম্প্যাক্টটা পড়ছে, পজিটিভ ইম্প্যাক্টটা, ইউ উইল বি অ্যামেজড। সেখানে প্রায় 200-300 লোকের কর্মসংস্থান হয়ে গেছে। তারা বিভিন্ন লোকাল যে ফুড, হাঁসের মাংস, কবুতরের মাংস, মুরগির মাংস, লোকাল পিঠা, বিভিন্ন খাবার, রসের পিঠা, গুড় পিঠা সব বিক্রি করছে এবং টুরিস্ট এনজয় করছে। তো এইভাবে কিন্তু আমার কাজ হলো যে আমার উন্নয়নের জন্য আপনি যেটা বলছেন যে বিনিয়োগের মাধ্যমে আমার উন্নয়ন করা। যখনই আমি একটা উন্নয়ন প্রকল্প করি তখন 5টা প্রাইভেট ইনভেস্টর আসে। সরকার যেখানে গেছে সেখানে কিন্তু আপনার প্রাইভেট সেক্টর এসছে, সরকারের ফুটপ্রিন্টকে ফলো করে প্রাইভেট সেক্টর। কুয়াকাটা একসময় 13টা ফেরি পার করে আমরা ইট বালি ট্রাকে করে নিয়ে সেখানে ডেস্টিনেশন ডেভেলপ করছি। এখন তো দেখেন সেখানে 400 হোটেল হয়ে গেছে। এইভাবে কিন্তু আমাদের উন্নয়ন প্রকল্প হচ্ছে। এবং আপনি যেটা বলছেন খুবই ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট বিষয় যে অবশ্যই বিনিয়োগ দরকার, তবে আমাদের বিদেশি বিনিয়োগের গুরুত্ব দিচ্ছি, এফডিআই, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট। সেখানে আমরা বিডার সাথে কাজ করছি, বিডার কাছে আমরা কিছু প্রপোজাল জমা দিয়েছি এবং কিছু প্রকল্প আমরা পিপিপির মাধ্যমে হতে যাচ্ছে। আশা করি এগুলো হলে আমাদের পর্যটন আমরা কাঙ্ক্ষিত মাত্রায় নিয়ে যেতে পারবো। বিদেশি পর্যটক আকর্ষণ ও আন্তর্জাতিক প্রমোশনের ক্ষেত্রে কি কি উদ্যোগ নেওয়া হচ্ছে? রাইট, ইন্টার স্ট্যান্ডার্ড সেটিং ঠিক করার পাশাপাশি আমাদের ইন্টারন্যাশনাল মার্কেটিং, এগ্রেসিভ মার্কেটিং সবাই বলে, প্রাইভেট সেক্টর এবং যারা এক্সপার্ট বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তারা বলেন। আমাদের এইটার ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয় আমাদের খুব হেল্প করছে। পররাষ্ট্র মন্ত্রণালয় যে তার ডিপ্লোম্যাটিক ব্যাগ করে আমরা মাল্টিলিঙ্গুয়াল যে আমাদের ব্রোশিওর, আমাদের গাইড সেগুলো নিয়ে যাচ্ছে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে মাধ্যমে আমাদের তথ্য যাচ্ছে। এছাড়া অনলাইনে আমরা তথ্য প্রচার করছি, ফেসবুক, ইউটিউব এবং সোশ্যাল মিডিয়াকেও আমরা ব্যবহার করছি। বিদেশি আমাদের টার্গেট কাস্টমার যারা টিজি, যেমন আমরা ইউরোপিয়ান টুরিস্টকে টার্গেট করছি, কারণ তারা হলো হাই ভ্যালু টুরিস্ট, অর্থাৎ তারা প্রচুর স্পেন্ড করে, অর্থাৎ তারা আসলে আমাদের এখানে যেভাবে স্পেন্ড করে আমাদের ইনকাম বাড়ে। এই জন্য ওখানে আমরা গুরুত্ব দিচ্ছি, মিডল ইস্টে গুরুত্ব দিচ্ছি এবং ওখানে যে আমাদের বাংলাদেশের মিশনগুলো আছে, বিদেশে মিশনগুলো, হাই কমিশনগুলো, সেখানে কিন্তু ট্যুরিজমের সেল আছে এবং তারা কিন্তু বাংলাদেশকে নিয়ে প্রচার করে এবং বিভিন্ন ডেস্টিনেশনে তাদের ওয়েবসাইটে প্রচার করছে এবং তারা ইনকাজ করছে। এইভাবে আমাদের একটা বন্ধন হচ্ছে এবং বিভিন্ন সময় আপনাদের কমিটি আছে। আপনি জানেন যে মাননীয় প্রধান উপদেষ্টাকে নেতৃত্বে একটা কমিটি আছে, ন্যাশনাল ট্যুরিজম কাউন্সিল। এছাড়া আমাদের অর্থ উপদেষ্টা মহোদয়কে আহ্বায়কের একটা কমিটি আছে, সেখানে পররাষ্ট্র উপদেষ্টা আছে। তারপর আমাদের বিভিন্ন কমিটিগুলো সেখানে আছে এবং আমাদের পর্যটন যে বোর্ড আছে সেখানেও মাল্টি মিনিস্ট্রিয়াল ইনভলভমেন্ট আছে। তারা সবাই আমাদেরকে হেল্প করছে যাতে করে বিদেশি পর্যটকরা আনার ক্ষেত্রে আমরা অ্যাগ্রেসিভ মার্কেটিং করতে, প্রচারণা করতে পারি এবং উন্নত সেবা দিতে পারি। এইভাবে আমরা আগাচ্ছি।
জনাব খলিলুদ্দিন আহমেদ, আমি আপনাকে জানতে চাই পর্যটকদের জরুরি সহায়তায় পুলিশ, ট্যুরিস্ট পুলিশ ও মেডিকেল সার্ভিস কতটা প্রস্তুত রেখেছেন? ট্যুরিস্ট পুলিশ মোটামুটি ভালোই প্রস্তুত আছে, কিন্তু মেডিকেল সার্ভিসটা অতটা হয় নাই। আমি এ ব্যাপারে বলবো যে যেমন বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এবং পর্যটন কর্পোরেশন এই দুটি সেক্টরই এটাকে করতে পারবে। তার জন্য যে জিনিসটা দরকার, এই দুটি সেক্টরই অবহেলিত। কারণ এই দুটি সেক্টরকে বাজেট দেওয়া হয়, সামান্য বাজেট দেওয়া হয়। অনেক বড় বড় কথা বলা হয়, কিন্তু বাজেট সবসময় এর বাজেটটা খুবই সামান্য দেওয়া হয়। আর বাজেট যদি তারা না পায় তাহলে কাজ করবে কী করে? তো এই জন্যে আমার ধারণা যে এই যে ট্যুরিজম বোর্ড বা কর্পোরেশন, আমাদের যে বাজেটটা আসে সবই চলে যায় বিমানে। বিমানের দিকে সব কিছু বিমানের দিক থেকে, বরং এটি আমরা বারবার বলছি যে আলাদা মন্ত্রণালয় করলে আরও ভালো হয়। বিশ্বের বহু দেশে কিন্তু এই মন্ত্রণালয় দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপ্রধানের কাছে। তা সেটা একটু করা হোক, আমরা দাবি করতেছি। অথবা এই মন্ত্রণালয়টাকে আলাদা মন্ত্রণালয় করে এটাতে গুরুত্ব দেওয়া প্রয়োজন। কারণ বর্তমান বিশ্বে কিন্তু ট্যুরিজম একটা সাংঘাতিক ইম্পর্ট্যান্ট সেক্টর। এই সেক্টর কি একটা দেশের উন্নয়ন না, শুধু দেশের পরিচিতি, দেশের মান উন্নয়ন সব কিছু এই সেক্টর থেকে হয়। তো সরকারকে আমি অনুরোধ করবো এই সেক্টরকে উন্নয়ন করার জন্য যা কিছু করা দরকার, যেমন ডিজিটাল পর্যটন ব্যবসা নতুন করে করার জন্য এই ট্যুরিজম বোর্ডকে, পর্যটন কর্পোরেশনকে আরও বেশি পাওয়ারফুল করতে হবে, তাদেরকে ডাইরেকশন দিতে হবে। আমাদের যে অ্যাডভাইজার মহোদয়, উনি বিষয়টাকে ভালোভাবে নিয়েছেন এবং করছেন, এটাকে আরও করুক, এই কামনা ওনার কাছে আমার কামনা। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত কোনো ঘাটতি তো রাখছেন না? না, এটাতে ঘাটতি নাই। এটা সকল ধরনের সুযোগ সুবিধা রয়েছে। সেবা মান আন্তর্জাতিক মানে তুলতে কোনো ধরনের কি প্রস্তুত রেখেছেন আপনার? এই বিষয়ে একটু উদ্যোগগুলো একটু জানতে চাই। বিশেষ করে বিদেশি পর্যটকদের এক্সপেকটেশন হলো তারা আসলে উন্নত সেবা বলতে এই নয় যে বিভিন্ন গ্রাম অঞ্চল তাকে 5 স্টার হোটেলের সেবা দেব না, অর্থাৎ যেখানে যে সেবাটা মানে সে পেতে পারে মূলত কোয়ালিটি, অথেন্টিক এবং হাইজেনিক যে সেবাটা। অর্থাৎ সে হয়তো ধরেন আপনার বরিশালে একটা ফুড খেলো বা দিনাজপুর গেল, সে তো একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স অর্জন করতে চায়, অর্থাৎ সে জীবনে আর নাও আসতে পারে ওই জায়গায়, কিন্তু এখানকার স্থানীয় খাবারটা যদি সে খেতে পারে, বলতে পারে যে এটা আমার লাইফ টাইম এক্সপিরিয়েন্স, বাংলাদেশের কোনো একটা ডিস্ট্রিক্টে কোনো একটা গ্রামে আমি এই ফুডটা খেয়েছি অথেন্টিক। অর্থাৎ সেই ফুডটা অথেন্টিক মানের আমাদের রাখতে হবে, পাশাপাশি হাইজিনটা মেনটেন, যাতে তার পেট খারাপ না করে, এবং নান্দনিক ওয়েতে উপস্থাপন, অ্যাস্থেটিক ওয়েতে, মানে পরিপাটি করে। এইটার উপর আমরা গুরুত্ব দিচ্ছি। এই জন্য এখানে আমাদের ট্রেনিংয়ের ব্যবস্থা আছে। আমরা লোকাল যারা এই ফুড তৈরি করে, ফুড প্রিপারেশন প্রসেসিংয়ের সাথে জড়িত, তাদেরকে এরকম আমরা চয়েস করে কমিউনিটি ট্যুরিজম উন্নয়নের জন্য লোকাল কমিউনিটিকে আমরা এই ট্রেনিংটা দিচ্ছি যে তুমি হাইজিনকে মেনটেন করবা, পানিটা কত ডিগ্রিতে ফোটাবা, তোমার ফুডটা যে তুমি টুরিস্টদের সামনে পরিবেশন করবা সেটা আসলে কতটুকু নান্দনিক হতে করতে পারবা সেটা দিচ্ছি। পাশাপাশি তার যে বর্ণনা যেমন যে ফুডটা কি, ইনগ্রেডিয়েন্টসটা কি জানতে হবে। তো আমি তো যদি এমন ইনগ্রেডিয়েন্টস দিই যে তার অ্যালার্জির সমস্যা হতে পারে, অ্যালার্জিক বর্ণ সমস্যা হতে পারে, এই জন্য ইনগ্রেডিয়েন্টসগুলো তাকে বর্ণনা করে আমি সেই ট্রেনিংটা দিচ্ছি। পাশাপাশি গেস্ট স্যাটিসফ্যাকশনটা ইম্পর্টেন্ট। আপনি বলছেন যে স্ট্যান্ডার্ড মানের ক্ষেত্রে সেটিংটা কি, কয়েকটা সেটিং একটা প্যারামিটারের বিষয় আছে, যেমন গেস্ট স্যাটিসফ্যাকশন। আমি ফিডব্যাক নিচ্ছি যে তুমি যে জায়গা ভ্রমণ করলা, তোমার স্যাটিসফ্যাকশন কি, কোন জায়গায় আমার উন্নত মানে ইমপ্রুভ করার স্কোপ আছে, করতে পারি, সে কিন্তু আমার ফিডব্যাক দেয়। অ্যাকর্ডিংলি দেয়ার ফিডব্যাক আমরা সেখানে সলভ করি, ইমপ্রুভ করি। কোয়ালিটি অফ ফুড কথা বললাম, হাইজিন এবং অথেন্টিক। তার হচ্ছে প্রপার গাইডিং। এখন একটা ট্যুরিস্ট আসলো, সে হয়তো দেখে আসলো, কিন্তু এটার ভিতরে যে সিগনিফিক্যান্ট ভ্যালু আছে, যেমন সে একটা পাহাড়পুর গেল, এখন একটা ডিবির মতো বা এরকম দেখে আসলো, কিন্তু তার কোনো মেমোরি নিতে পারলো না, কোনো তথ্য পেলো না, তাহলে তো হবে না। এই জন্য এটা যে আমাদের লার্জেস্ট সিঙ্গেল বুদ্ধিস্ট মনাস্ট্রি ইন দ্য সাউদার্ন হিমালয়, এর তথ্যটা তার মাথাতে যাচ্ছে, এবং তার যে হিস্টোরিক্যাল সিগনিফিকেন্স ভ্যালু আছে এবং সে বলতে পারে, এই ট্যুর গাইডিং এর ব্যবস্থাটা আমাদের প্রয়োজন। আমরা আমাদের আলোচনা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক, আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই। পরবর্তী আয়োজন দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেশ টিভির সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।